প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন। আপনার সাথে আছি আমি সারা মাহবুব। শুরুতেই শিরোনাম। ব্লু লকে বিশ্ব ফুটবল মাতাচ্ছে জাপান। সুইডেনের সাথে ড্র করল সামুরাই ব্লুরা। নকআউট পর্বে প্রতিপক্ষ ব্রাজিল। জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে ইকুয়েডর। প্যারাগুয়ের সাথে ড্র করে নকআউটে অস্ট্রেলিয়া। গ্রুপ চ্যাম্পিয়ন হবার লড়াইয়ের রাতে মুখোমুখি হচ্ছে ফ্রান্স নরওয়ে। এমবাপে হালান্ডের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। গ্রুপ এফ এ গ্রুপ পর্বের শেষ দিনে ছিল সমীকরণের লড়াই। একই সময়ে মাঠে নেমেছিল নেদারল্যান্ডস, তিউনিশিয়া এবং জাপান সুইডেন। লক্ষ্য ছিল একটাই, নিজেদের অবস্থান নিশ্চিত করা আর নকআউটে কার মুখোমুখি হতে হবে সেটাও জেনে নেয়া। শেষ পর্যন্ত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে নেদারল্যান্ডস, রানার্স আপ জাপান। আর সেই সঙ্গে নিশ্চিত হয়েছে নকআউটের জমজমাট কিছু লড়াইও। বিস্তারিত জানাচ্ছেন তানজিম ঐশী। নেদারল্যান্ডস ভার্সেস তিউনিশিয়া, জাপান ভার্সেস সুইডেন। গ্রুপ এফ এর এই দুইটা ম্যাচ কেবল হার জিতের লড়াই নয়, ছিল গ্রুপে নিজেদের অবস্থান পাকা করার আর নকআউটে কারা হচ্ছে ব্রাজিলের প্রতিপক্ষ সেটা জানার। অবশেষে উত্তর মিলেছে। এফ গ্রুপের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস আর 2 থেকে এশিয়ার পরাশক্তি জাপানই হলো সেরা 32-এ সেলেসাওদের প্রতিপক্ষ। শেষ ম্যাচে কোনো ভুল করতে চায়নি নেদারল্যান্ডস। আগেই বিদায় নিশ্চিত হওয়া তিউনিশিয়ার বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ডাচরা। ম্যাচের মাত্র 3 মিনিটেই আত্মঘাতী গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। তিউনিশিয়ান মিডফিল্ডার ইলিয়াসের ভুলেই প্রথম গোল পায় ডাচরা। 4 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন বায়ান ব্রবরি। প্রথমার্ধ শেষ হয় 2-0 ব্যবধানে। দ্বিতীয়ার্ধের 54 মিনিটে হাজিম মাস্তুরি একটা গোল শোধ করে তিউনিশিয়াকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন, তবে সে আশা বেশিক্ষণ টেকেনি। শেষ পর্যন্ত আরও একটা গোল করে 3-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ডাচরা। সেই সাথে এফ গ্রুপের চ্যাম্পিয়নরা সি গ্রুপের রানার আপ মরক্কোর সাথে নকআউটের ম্যাচ নিশ্চিত করেছে। অন্যদিকে ডালাসে মুখোমুখি হয় জাপান আর সুইডেন। গ্রুপের দ্বিতীয় স্থান নিশ্চিত করতে জাপানের দরকার ছিল অন্তত একটা পয়েন্ট, আর সেই লক্ষ্য তারা পূরণ করতে পেরেছে। গোলশূন্য প্রথমার্ধের পর 56 মিনিটে দাইজেন মায়েদার গোলে এগিয়ে যায় জাপান, তবে 6 মিনিটের মধ্যেই জবাব দেয় সুইডেন। অ্যান্থনি এলিঙ্গার গোলে সমতায় ফেরে ইউরোপের দলটা। বাকি সময় দুই দলই জয়ের জন্য চেষ্টা করলেও আর গোল আসেনি। 1-1 ড্র নিয়েই ম্যাচ শেষ হয়। এই 1 পয়েন্ট নিয়ে 5 পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয়েছে জাপান, আর নকআউটে তাদের অপেক্ষায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। অন্যদিকে 4 পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় সেরা দল হিসেবে সেরা 32-এ জায়গা করে নিয়েছে সুইডেন। তাদের প্রতিপক্ষ 2 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। তানজিম ঐশী, স্টার প্লে। বিশ্বকাপেও এশিয়ান ফুটবলের চমক দেখাচ্ছে জাপান। জাপানের কোচ মোরিয়াসুর ট্যাকটিক্স বা জাপানের শারীরিক সক্ষমতার চেয়ে এই দলের বদলে যাবার পেছনে আছে বিশেষ এক মন্ত্র, যার ছোঁয়াতেই ভয়ঙ্কর হয়ে উঠেছে সামুরাই ব্লুরা। একটা অ্যানিমে, একটা মাঙ্গা আর একটা স্বপ্ন, যে স্বপ্নে বলা হয়েছিল জাপানকে বিশ্ব চ্যাম্পিয়ন হতে হলে দরকার বিশ্বের সবথেকে ভয়ঙ্কর স্ট্রাইকার। কল্পনার সেই গল্পের নাম ব্লু লক। 2026 বিশ্বকাপেও জাপানের প্রতিটি ম্যাচে স্টেডিয়ামের গ্যালারি থেকে শুরু করে সামাজিক মাধ্যমে বারবার ফিরে আসছে সেই নাম। কিন্তু প্রশ্ন হলো, ব্লু লক কি শুধু একটি অ্যানিমে, নাকি এটি বদলে দিয়েছে জাপানের পুরো ফুটবল সংস্কৃতি? ব্লু লকের গল্প শুরু হয় 2018 বিশ্বকাপের হতাশা দিয়ে। গল্প অনুযায়ী জাপান ভালো দল হলেও একজন গোলদাতার অভাবে পিছিয়ে পড়ে। তাই 300 তরুণ স্ট্রাইকারকে নিয়ে শুরু হয় কঠিন এক প্রতিযোগিতা। গল্পের মূল বার্তাও ছিল স্পষ্ট, দলগত খেলার পাশাপাশি ম্যাচ জেতানোর মতো আত্মবিশ্বাসী, ক্ষুধার্ত একজন স্ট্রাইকারও দরকার। জাপান ফুটবলে বিশাল প্রভাব ফেলেছে। স্কুল ফুটবল থেকে শুরু করে যুব পর্যায়ের খেলোয়াড়দের মাঝেও আক্রমণাত্মক মানসিকতা, আত্মবিশ্বাস আর গোল করার ক্ষুধা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। ব্লু লক দেখে সবাই স্ট্রাইকার হওয়ার অনুপ্রেরণা পেয়েছেন। 2022 কাতার বিশ্বকাপে যখন জাপান জার্মানি ও স্পেনকে হারিয়ে ইতিহাস গড়ে, তখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় একটাই বাক্য, ব্লু লক ইজ রিয়েল।
2026 বিশ্বকাপেও একই দৃশ্য। জাপানের ম্যাচ মানে গ্যালারিতে ব্লু লকের জার্সি, ব্যানার আর প্রিয় চরিত্রদের ছবি। ফুটবল আর অ্যানিমে দুটি ভিন্ন জগৎ যেন এক হয়ে গেছে। হয়তো ব্লু লক বাস্তবে নেই, কিন্তু এটি হাজারো জাপানি কিশোরকে স্বপ্ন দেখাতে শিখিয়েছে একদিন তারাও হতে পারে বিশ্বের সেরা স্ট্রাইকার। বিশ্বকাপ শুধু মাঠে খেলা হয় না, কখনো কখনো একটি মাঙ্গা, একটি অ্যানিমে কিংবা একটি গল্প বদলে দিতে পারে পুরো একটি প্রজন্মের চিন্তা। আর সেই কারণেই জাপানের ফুটবলের গল্পে ব্লু লক আজ শুধু কল্পকাহিনী নয়, একটা পুরো সাংস্কৃতিক আন্দোলনের নাম। সারা মাহবুব, স্টার প্লে। নিউ জার্সিতে বিশ্বকাপের অন্যতম বড় অঘটন। শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়েছে ইকুয়েডর। তবে হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে জায়গা নিশ্চিত করেছে জার্মানরা। এই গ্রুপের অপর ম্যাচে কিউরাসাওকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের নকআউটে আইভরি কোস্ট। আসর থেকে বিদায় কিউরাসাওয়ের। গ্রুপ ডিতে শেষ ম্যাচের পর মিলেছে নকআউটের 2 দলের নাম। যুক্তরাষ্ট্র আগেই টিকিট নিশ্চিত করেছিল। এবার তাদের সঙ্গী হলো অস্ট্রেলিয়া। তবে 2 ম্যাচেই ছিল ভিন্ন গল্প। এক ম্যাচে 5 গোলের রোমাঞ্চ, আরেক ম্যাচে গোলশূন্য ড্রই লিখেছে নকআউটের ভাগ্য। এই বিশ্বকাপের সবথেকে বড় অঘটন কি এটাই? জার্মান তারকাদের হতাশা, ইকুয়েডরের রাজ্য জয়ের খুশি। শুরু থেকেই উত্তাপ। ম্যাচের মাত্র 2 মিনিটেই এগিয়ে যায় জার্মানি। বক্সের ভেতর সুযোগ পেয়ে বাঁ পায়ের নিখুঁত ফিনিশে জাল খুঁজে নেন লেরয় সানে। শুরুতেই 1-0 গোলে এগিয়ে যায় 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে সেই লিড বেশিক্ষণ টিকতে দেয়নি ইকুয়েডর। 9 মিনিটে বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে সমতা ফেরান নিলসন অ্যাঙ্গুলো। এই বিশ্বকাপে ইকুয়েডরের প্রথম গোল, তাই সেলিব্রেশনটাও ভিন্ন মাত্রা। গোলের পর নতুন আত্মবিশ্বাসে একের পর এক আক্রমণ চালায় দক্ষিণ আমেরিকার দলটি। র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকলেও খেলায় কোনো অংশেই কম মনে হয়নি তাদের। এরপর আর কোনো গোল না হলে 1-1 সমতায় বিরতিতে যায় দুদল। বিরতির পর দুদলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় ইকুয়েডর। 78 মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া সুযোগ জটলার মধ্যে বাঁ পায়ের আলতো ছোঁয়ায় গোল করেন গনসালো প্লাতা। 2-1 ব্যবধানে এগিয়ে যায় ইকুয়েডর। শেষ দিকে সমতায় ফেরার জন্য মরিয়া চেষ্টা চালায় জার্মানি, কিন্তু সেবাস্তিয়ান বেকাসেসের শিষ্যদের দৃঢ় রক্ষণ ভাঙতে পারেনি তারা। শেষ পর্যন্ত 2-1 গোলের ঐতিহাসিক জয় নিয়েই মাঠ ছাড়ে ইকুয়েডর। এই জয়ে 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় সেরা ইকুয়েডর। ভালো অবস্থানে থাকায় পরের রাউন্ড নিশ্চিত তাদের। অন্যদিকে হারলেও 6 পয়েন্ট নিয়ে ই গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জার্মানি। ই গ্রুপের অপর ম্যাচে কিউরাসাওকে 2-0 গোলে হারিয়ে সমান 6 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে রানার্স আপ আইভরি কোস্ট। আর বিশ্বকাপে অভিষেক হওয়া কিউরাসাও 1 পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায়। কেএম সনি, স্টার প্লে। বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ। একদিকে গোলমেশিন এর্লিং হালান্ড, অন্যদিকে রেকর্ডের পেছনে ছুটে চলা কিলিয়ান এমবাপে। দুজনেরই 4 গোল, দুজনেরই চোখে গ্রুপ সেরা হওয়ার পাশাপাশি গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন। আর এই মহারণের মাঝে আরেক মঞ্চে নিজের আলো ছড়াতে প্রস্তুত ফুটবলের নতুন বিস্ময় লামিন ইয়ামাল। নকআউটের টিকিট, গ্রুপ চ্যাম্পিয়নশিপ আর সুপারস্টারদের ব্যক্তিগত লড়াই সব মিলিয়ে আজকের রাত হতে যাচ্ছে বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর রাতগুলোর একটা। তানজিম ঐশীর রিপোর্ট। বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ রাত, কিন্তু সব আলো এক ম্যাচে। কিলিয়ান এমবাপে বনাম এর্লিং হালান্ড, 4 গোল বনাম 4 গোল। গ্রুপ সেরা হওয়ার লড়াই, গোল্ডেন বুটের দৌড়, এক রাতেই বদলে যেতে পারে সব হিসেব। ফক্সবোরোতে রাত 1টায় মুখোমুখি ফ্রান্স নরওয়ে। 2 দলই জিতেছে প্রথম 2টা ম্যাচ, তবে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে ফ্রান্স। 2 দলই উঠেছে নকআউটে, এবার গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণের পালা। এক পাশে এমবাপে, দেমবেলে, অলিজে, অন্য পাশে হাল্যান্ড, ওডেগার্ড, নুসা। তারকায় তারকায় জমে উঠেছে বিশ্বকাপের অন্যতম সেরা লড়াই। হাল্যান্ড এমবাপে যুদ্ধের পর নজর থাকবে আরেক বিস্ময়ের দিকে। মাত্র 19 বছর বয়সেই বিশ্বকাপ মাতাচ্ছেন লামিন ইয়ামাল। সামনে এবার উরুগুয়ের কঠিন পরীক্ষা। শনিবার সকাল 6টায় জমবে 2 দলের লড়াই। সৌদি আরবকে 4 গোলে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে স্পেন। গোল করেছেন ইয়ামালও। 4 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে লা রোহা, জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন। অন্যদিকে উরুগুয়ের সামনে সমীকরণ স্পষ্ট,
নকআউটের স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয় চাই। এই দুই বিগ ক্ল্যাশ বাদেও আছে আরও কিছু ম্যাচ। গ্রুপ আয়ে রাত 1টায় সেনেগালের প্রতিপক্ষ ইরাক, সকাল 6টায় কাবো ভার্দে মুখোমুখি হবে সৌদি আরবের, সকাল 9টায় একসাথে দুই ম্যাচ, ইজিপ্ট ভার্সেস ইরান আর নিউজিল্যান্ড ভার্সেস বেলজিয়াম। তানজিম ওসিম, স্টার প্লে। গ্রুপ ডিতে শেষ ম্যাচের পর মিলেছে নকআউটের দুই দলের নাম। যুক্তরাষ্ট্র আগেই টিকিট নিশ্চিত করেছিল, এবার তাদের সঙ্গী হলো অস্ট্রেলিয়া। তবে দুই ম্যাচেই ছিল ভিন্ন গল্প। এক ম্যাচে 5 গোলের রোমাঞ্চ, আরেক ম্যাচে গোলশূন্য ড্রই লিখেছে নকআউটের ভাগ্য। নকআউট আগেই নিশ্চিত ছিল যুক্তরাষ্ট্রের, তবু তুর্কির বিপক্ষে লড়াইটা ছিল দারুণ রোমাঞ্চকর। ম্যাচের 2.5 মিনিটে অস্টিন ট্রাস্টির গোলে এগিয়ে যায় স্বাগতিকরা, কিন্তু দ্রুতই ঘুরে দাঁড়ায় তুর্কিয়ে। প্রথমে আর্দা গুলের, এরপর ওরকুন কোকচুর গোলে বিরতিতে 2-1 গোলে ব্যবধানে এগিয়েছিল তারা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সেবাস্তিয়ান তার গোলে সমতায় ফেরে যুক্তরাষ্ট্র। তবে শেষ মুহূর্তে আয়হানের গোলে 3-2 ব্যবধানে ম্যাচ জিতে নেয় তুর্কি। এই ম্যাচ জিতলেও আগেই বিদায় নিশ্চিত করা তুর্কি অন্তত 3 পয়েন্ট নিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শেষ করেছে। অন্যদিকে নকআউটে যেতে একটি পয়েন্টই যথেষ্ট ছিল অস্ট্রেলিয়ার। সেই লক্ষ্য পূরণ করতেই যেন মাঠে নেমেছিল টিম সকারুজ। প্যারাগুয়ের বিপক্ষে পুরো ম্যাচে কোনো দলই জালের দেখা পায়নি। গোলশূন্য ড্র হলেও হতাশ হয়নি অস্ট্রেলিয়া, কারণ এই 1 পয়েন্টেই নিশ্চিত হয়েছে রাউন্ড অফ 32। দুই ম্যাচে 4 পয়েন্ট নিয়ে গ্রুপ ডি এর দ্বিতীয় দল হিসেবে নকআউটে জায়গা করে নিয়েছে এএফসির প্রতিনিধিরা। ফুটবল বিশ্বের সবচেয়ে বড় রোমাঞ্চ, সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনা। আর সেই মহারণ যদি হয় বিশ্বকাপের মঞ্চে, তবে তো উত্তেজনার পারদ ছড়ায় কোটি কোটি ভক্তের হৃদয়ে। 36 বছর বিশ্বমঞ্চে দেখা মেলেনি সুপার ক্লাসিকোর। এবার কি ব্রাজিল আর্জেন্টিনার দেখা হবে? রহমান পেয়ারের এক্সপ্লেইনার। বিশ্বকাপে দেখা যেতে পারে আর্জেন্টিনা ব্রাজিল সুপার ক্লাসিকো। গ্যালারিতে 90,000 দর্শক একসঙ্গে শ্বাস চেপে বসে আছেন। স্টেডিয়ামের বাইরের পৃথিবীটা যেন আচমকাই থমকে গেছে। টেলিভিশনের সামনে কোটি কোটি ফ্যান। বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা বনাম ব্রাজিল ফুটবল ইতিহাসের সবচেয়ে লোভনীয়, সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং সবচেয়ে কাঙ্ক্ষিত সেই স্বপ্নটা কি তবে 2026-এ এসে অবশেষে সত্যি হতে চলেছে? সমীকরণ সেই রোমাঞ্চকর ইশারাই দিচ্ছে। কোথায় আছে দুই দল? গ্রুপ পর্বের পরিসংখ্যান একবার মিলিয়ে নিলেই বোঝা যায় দুই দলই এই মুহূর্তে কতটা দুর্দান্ত ছন্দে আছে। আর্জেন্টিনা গ্রুপ জেতে প্রথম হয়েছে 2 ম্যাচেই জিতে। আলজেরিয়াকে 3-0, অস্ট্রিয়াকে 2-0। একটা গোলও হজম করেনি স্কালোনির দল। দিবু মার্তিনেজ তার গোল পোস্টের সামনে একটা অদৃশ্য দেয়াল তুলে রেখেছেন যেন। আর সামনে লিওনেল মেসি, 39 বছর বয়সে তিনি একাই করেছেন 5টি গোল। বয়স যেন তার শরীরে স্পর্শ করতে ভুলে গেছে। যতদিন তিনি মাঠে থাকবেন, আর্জেন্টিনাকে থামানো যে কার জন্য কতটা কঠিন সেটা আলজেরিয়া ও অস্ট্রিয়া হাড়ে হাড়ে টের পেয়েছে। ব্রাজিলের চিত্রটা একটু ভিন্ন। মরক্কোর বিপক্ষে 1-1 ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু হয়েছিল। সেই মুহূর্তে অনেকেই ভ্রু কুঁচকে ছিলেন, কিন্তু তারপরও হাইতি ও স্কটল্যান্ডকে পরপর 3-0 গোলে উড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তির দল। শেষ পর্যন্ত গ্রুপ সিতে প্রথম দুই দলই গ্রুপ চ্যাম্পিয়ন। এর মানে একটাই, ব্র্যাকেটে বিপরীত প্রান্ত থেকে দুটো দল যখন এগিয়ে আসে, দুই দলই যদি জিততে থাকে, তাহলে আর্জেন্টিনা ব্রাজিলের দেখা হবে সেমিফাইনালে। পথটা কতটা কঠিন! সেমিফাইনালে পৌঁছাতে হলে আর্জেন্টিনা ও ব্রাজিল দুই দলকেই পার করতে হবে 3টা করে কঠিন ধাপ। আর্জেন্টিনার পথ রাউন্ড অফ 32-তে তাদের প্রতিপক্ষ গ্রুপ এইচ এর দ্বিতীয় দল, তারপর রাউন্ড অফ 16, তারপর কোয়ার্টার ফাইনাল। ব্রাজিলের পথ গ্রুপ এফ এর দ্বিতীয় দল রাউন্ড অফ 32-তে সেলেসাওদের প্রতিপক্ষ, তারপর রাউন্ড অফ 16 আর কোয়ার্টার ফাইনাল। আর্জেন্টিনা ব্রাজিল দুই দলই কোয়ার্টার ফাইনালে নিজ নিজ ম্যাচ জিতলে সেমিফাইনালে উঠে আসবে। তবে যদি সত্যি তাই হয়, সেটা হবে 2026 বিশ্বকাপের সবচেয়ে বড় রাত। ইতিহাস কি বলছে?
106টি অফিসিয়াল ম্যাচের দীর্ঘ ইতিহাসে আর্জেন্টিনা সামান্য এগিয়ে 41 জয় এবং 160 গোল। ব্রাজিলের 39 জয়, 155 গোল, বাকি 26টি ড্র। সংখ্যার হিসেবে পার্থক্য খুবই ক্ষীণ, আর সেটাই এই প্রতিদ্বন্দ্বিতাকে এত জীবন্ত রেখেছে দশকের পর দশক ধরে। কিন্তু সংখ্যার চেয়েও বড় কথা সাম্প্রতিক ইতিহাস। শেষ 5টি ম্যাচের 4টি জিতেছে আর্জেন্টিনা। বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিল সবশেষ 1990 সালের 24 জুন মুখোমুখি হয়েছিল। ইতালির তুরিনে অনুষ্ঠিত 1990 বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর সেই হাই ভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে 1-0 গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। দিয়েগো মারাদোনার ম্যাজিক্যাল অ্যাসিস্ট থেকে একমাত্র গোলটি করেছিলেন ক্লদিও কানিজিয়া। বিশ্বকাপে নকআউট পর্বে এটাই দুই দলের একমাত্র লড়াই হয়ে আছে। মেসি বনাম ভিনিসিউস প্রজন্মের লড়াই। মেসির এটা সম্ভবত শেষ বিশ্বকাপ, বয়স 39, কিন্তু দলকে একা বয়ে নিয়ে যাচ্ছেন। 2022-এ কাতারে বিশ্বকাপ জেতার পর মনে হয়েছিল তার ফুটবল জীবনের বৃত্তটা সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু না, মেসি আরও চান প্রতিটা ম্যাচে তার দৌড়, তার দৃষ্টি, তার বলের সাথে সম্পর্ক বলে দেয় মেসি আরেকবার ইতিহাস লিখতে এসেছেন। স্কালোনি জর্ডানের বিপক্ষে তাকে বিশ্রাম দিতে চাইছেন, এমনকি রিজার্ভ বেঞ্চ থেকেও নামাতে পারেন দ্বিতীয়ার্ধে। এটা পরিকল্পনার অংশ। মেসিকে তাজা রাখতে হবে নকআউটের জন্য। ভিনিসিউস জুনিয়র রিয়াল মাদ্রিদে বছরের পর বছর ধরে তৈরি হওয়া এক ফুটবল মেশিন। গতি, ড্রিবলিং, ফিনিশিং সব দিক থেকে তিনি এখন বিশ্ব সেরাদের একজন। কার্লো আনচেলত্তির কৌশলের সাথে ভিনির আগ্রাসন প্রতিপক্ষের জন্য ভয়াবহ। স্কালোনির দল সুশৃঙ্খল যন্ত্র। শুধু মেসি নয়, এই আর্জেন্টিনা দলটা সামগ্রিকভাবেই ভয়ঙ্কর। দিবু মার্তিনেজ এই বিশ্বকাপে এখনো একটাও গোল হজম করেননি। আর্জেন্টিনা ক্লিনশিট রেকর্ড ধরে রেখেছে। মলিনা, রোমেরো, লিসান্দ্রো মেদিনা রক্ষণের প্রতিটা কোণ সজাগ। মাঝ মাঠে দিপল, ম্যাকালিস্টার, এনজো চমৎকার নিয়ন্ত্রণ তৈরি করছেন, আর সবাইকে এক সুতোয় গেঁথে দিচ্ছেন মেসি। আনচেলত্তির ব্রাজিল নতুন দর্শন। কার্লো আনচেলত্তি ব্রাজিলকে যেভাবে সাজিয়েছেন সেটা আগের ব্রাজিলের থেকে আলাদা। আগে ব্রাজিলের ফুটবল মানেই ছিল জাদু, সাম্বা, ছন্দ। আনচেলত্তি সেই জাদুর সাথে যোগ করেছেন ইউরোপীয় দৃঢ়তা। 36 বছর বিশ্বকাপে দেখা হয়নি ব্রাজিল আর্জেন্টিনার, তবে সেই অপেক্ষা শেষ হতে পারে এই বিশ্বকাপে। সমীকরণ মিলে গেলে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হতে পারে মেসির আর্জেন্টিনা আর নেইমারের ব্রাজিল। রহমান পেয়ার, স্টার প্লেয়ার। মেসি কেন হাঁটেন? সত্যি কি তিনি ক্লান্ত, নাকি এটাই তার সবথেকে বড় অস্ত্র? লিওনেল স্কালোনির হাইব্রিড সিস্টেম প্রতিপক্ষের জন্য নিখুঁত ফাঁদ। মেসি কিভাবে পুরো খেলাটাই নিয়ন্ত্রণ করছেন? রহমান পেয়ারের আরও একটা এক্সপ্লেইনার। মেসি মানেই ম্যাজিক। কাতার বিশ্বকাপ এবং পরবর্তী সময়ে আর্জেন্টিনার জার্সিতে আমরা যে মেসিকে দেখছি তা শুধু পায়ের জাদু নয়, বরং এক চরম ফুটবলীয় মস্তিষ্কের প্রদর্শনী। আর এই মহাজাগতিক প্রতিভাকে পৃথিবীর সবচেয়ে ভারসাম্যপূর্ণ এবং পিক ইন্টেলিজেন্ট একটা সিস্টেমে বেঁধেছেন লিওনেল স্কালোনি। স্কালোনি একটা হাইব্রিড ফ্লুইড সিস্টেম তৈরি করলেন। স্কালোনির এই ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস এবং মেসির অবদানের খুঁটিনাটি নিয়েই এই এক্সপ্লেইনার। লা স্কালোনেতার মূল দর্শন পজিশনলেস ফুটবল এবং হাইব্রিড মিডফিল্ড। স্কালোনির আর্জেন্টিনা প্রথাগত কোনো ফরমেশনে, যেমন 4-3-3 বা 4-4-2, এই দুইটা ফরমেশনের কোনোটাতেই আটকে থাকে না। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তাদের ফরমেশন পলকেই বদলে যায়। বল যখন প্রতিপক্ষের পায়ে থাকে তখন আর্জেন্টিনা রক্ষণাত্মক 4-4-2 ব্লকে চলে যায়, আবার বল যখন নিজেদের পায়ে আসে তখন সেটা হয়ে যায় 3-5-2 কিংবা 2-3-5। এই সিস্টেমের মূল নিউক্লিয়াস হলো তাদের মিডফিল্ড, রদ্রিগো দিপল, আলেক্সিস ম্যাকালিস্টার এবং এনজো ফার্নান্দেজ। এই ত্রয়ী স্কালোনির সিস্টেমের ফুসফুস।
রদ্রিগো দি পল মাঠের ডান প্রান্ত আগলে রাখেন এবং মেসির জন্য বডিগার্ডের ভূমিকা পালন করেন। মেসি যখন আক্রমণে ওঠেন, দি পল তখন মেসির ফেলে আসা ফাঁকা জায়গা কভার করেন। এনজো ফার্নান্দেস ডিপ লাইং প্লেমেকার বা রেজিস্তা হিসেবে নিচ থেকে বলের যোগান দেন। ম্যাকঅ্যালিস্টার বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে কখনো নিচে নেমে ডিফেন্সকে সাহায্য করেন, আবার কখনো বক্সে ঢুকে গোল করেন। এই মিডফিল্ডের কারণে আর্জেন্টিনা যে কোনো দলের বিপক্ষে মাঝ মাঠের দখল নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে, যা মেসিকে বাড়তি স্বাধীনতা দেয়। দ্য ওয়াকিং মেসি, হাঁটার পেছনের নিখুঁত বিজ্ঞান। টেলিভিশন স্ক্রিনে প্রায়ই দেখা যায় মেসি মাঠে অলসভাবে হাঁটছেন। অনেকেই মনে করেন বয়স 39 হয়ে যাওয়ায় মেসি হয়তো ক্লান্ত, কিন্তু স্কালোনির সিস্টেমে মেসির এই হাঁটা আসলে প্রতিপক্ষের জন্য সবচেয়ে বড় ফাঁদ। একে ফুটবল ট্যাকটিক্সের ভাষায় বলা হয় স্ক্যানিং অ্যান্ড স্পেস এক্সপ্লয়টেশন। ম্যাচের প্রথম 5 থেকে 10 মিনিট মেসি প্রায় কিছুই করেন না, শুধু হাঁটেন। এই সময়ে তার মস্তিষ্ক প্রতিপক্ষের ডিফেন্স লাইনের ফাঁক ফোকরগুলো স্ক্যান করে। তিনি দেখেন প্রতিপক্ষের সেন্ট্রাল ব্যাকরা কতটা দূরত্বে দাঁড়াচ্ছে, ডিফেন্সিভ মিডফিল্ডার কোন পায়ে দুর্বল। যখনই আর্জেন্টিনা বল উইন করে, মেসি তখন হঠাৎ করেই ফাঁকা স্পেসে জ্যান্ত হয়ে ওঠেন। স্কালোনি মেসিকে ডিফেন্সিভ ডিউটি থেকে সম্পূর্ণ মুক্তি দিয়েছেন। মেসি যখন হাঁটেন, প্রতিপক্ষের ডিফেন্ডাররা এক মুহূর্তের জন্য মনোযোগ হারায়, আর ঠিক সেই মুহূর্তে সেই 0.5 সেকেন্ডের অসতর্কতার সুযোগ নিয়ে মেসি ডেডলি পাস বা ড্রিবলিংয়ে প্রতিপক্ষকে ধ্বংস করে দেন। লাউতারো আলভারেজ ডায়নামো মেসির জন্য স্পেস তৈরির কারিগর। স্কালোনির দলে স্ট্রাইকারদের ভূমিকা গোল করার চেয়েও বেশি স্পেস তৈরি করা। হুলিয়ান আলভারেজ বা লাউতারো মার্তিনেজ যখন মাঠে খেলেন, তাদের মূল কাজ থাকে নিরলস প্রেসিং করা এবং অফ দ্য বল রানের মাধ্যমে প্রতিপক্ষের সেন্ট্রাল ডিফেন্ডারদের টেনে নিজেদের দিকে নিয়ে যাওয়া। ট্যাকটিক্যাল মুভমেন্ট, স্ট্রাইকার যখন প্রতিপক্ষের ডিফেন্সকে পুশ করে পেছনের দিকে নিয়ে যায়, তখন প্রতিপক্ষের ডিফেন্স লাইন এবং মিডফিল্ড লাইনের মাঝে একটা বিশাল শূন্য স্থান বা পকেট অফ স্পেস তৈরি হয়। মেসি ঠিক এই জোনে এসে বল রিসিভ করেন। মেসিকে এই জোনে ফ্রিতে বল দেয়া মানে প্রতিপক্ষের জন্য ডেথ ওয়ারেন্টি। স্কালোনি খুব ভালো করেই জানতেন মেসিকে গোল পোস্টের যত কাছে বল দেয়া যাবে, আর্জেন্টিনার জেতার সম্ভাবনা তত বাড়বে। আলভারেজের মতো ওয়ার্ক রেট সমৃদ্ধ স্ট্রাইকার থাকায় মেসিকে ডিফেন্ডারদের সাথে শারীরিক শক্তিতে লড়তে হয় না। ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি এবং ইন গেম ম্যানেজমেন্ট, স্কালোনি যে কতটা ইন্টেলিজেন্ট কোচ তা বোঝা যায় তার ইন গেম ট্যাকটিক্যাল পরিবর্তনের ক্ষমতা দেখে। স্কালোনির সবচেয়ে বড় সাফল্য ফুটবলারদের মস্তিষ্কে এই বিশ্বাস ঢুকিয়ে দেয়া যে আমরা মেসির জন্য লড়ব। অতীতে আর্জেন্টিনার বড় সমস্যা ছিল মেসি বল না পেলে বাকিরা প্যানিক করত। স্কালোনি এসে দলটাকে একটা পরিবারের মতো গড়ে তুলেছেন। এখানে রদ্রিগো দি পল, মলিনা বা এনজোরা মেসির জন্য নিজেদের জীবন বাজি রাখতে প্রস্তুত। লিওনেল স্কালোনি আর্জেন্টিনা দলকে কোনো রোবট বানাননি, বানিয়েছেন এক পরম বুদ্ধিমান দল, যেখানে প্রতিটা ঘুঁটির চাল আগে থেকে নির্ধারিত, অথচ মাঠের ভেতর তারা স্বাধীন। আর বোর্ডের রাজা হলেন লিওনেল মেসি। স্কালোনির মাস্টার মাইন্ড সিস্টেম মেসির ক্যারিয়ারের গোধূলি লগ্নকে করে তুলেছে তার জীবনের অন্যতম সফল এবং সুন্দর অধ্যায়। রহমান পেয়ার, স্টার প্লে। নারী টি-20 বিশ্বকাপে ভারতের কাছে ম্যাচ হেরে সেমিফাইনাল খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের। ম্যানচেস্টারে ভারতের কাছে 5 উইকেটে হেরেছে জ্যোতি মারুফারা। ওল্ড ট্রাফোর্ডে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই দিলারা আক্তারের উইকেট হারায় বাংলাদেশ। তবে জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারির জুটিতে সেই ধাক্কা সামাল দেয় বাংলাদেশ। জুয়াইরা 43 ও মোস্তারি 22 করে আউট হন। পরে নিগার সুলতানা ছাড়া উইকেটে বেশিক্ষণ টিকতে পারেনি কেউ। নিগার করেন 32 রান। শেষ পর্যন্ত ভারতকে 137 রানের টার্গেট দেয় টাইগ্রেসরা।
জবাবে ভালো শুরু পায় ভারত। স্মৃতি মান্ধানা দ্রুত আউট হলেও শেফালি ভার্মার 53 ও শেষ দিকে জেমিমা রদ্রিগেজের 26 রানে জয় তুলে নেয় তারা। এই জয়ে সেমিফাইনালের পথ সহজ হলো ভারতের। নারী বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের খেলা দেখতে ম্যানচেস্টারে গিয়েছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। 16 বছর পর ওল্ড ট্রাফোর্ডে ফিরে স্টার প্লেকে দিয়ে একান্ত সাক্ষাৎকারে তামিম জানিয়েছেন নিজের অনুভূতি। একই সাথে ইংল্যান্ডের মাটিতে হতে যাওয়া টেস্ট ম্যাচ ও নারী বিপিএল নিয়েও নিজের পরিকল্পনার কথা জানান তিনি। ম্যানচেস্টার থেকে বিস্তারিত জানাচ্ছেন রেদওয়ান শাওন। ইংল্যান্ডের ম্যানচেস্টারে তামিম ইকবাল খান, কারণটা নিশ্চয়ই সবার জানা। ওই যে বাংলাদেশ খেলছে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে। পুরো নারী বিশ্বকাপেই তো বাংলাদেশ অবাক করেছে পুরো বিশ্বকে। এমন ম্যাচের আগে নারী দলকে অনুপ্রেরণা দিতেই মাঠে উপস্থিত বিসিবি সভাপতি। সভাপতির বয়সটা মোটে 20 দিন। এর আগেও ওল্ড ট্রাফোর্ডে এসেছেন তামিম ইকবাল। শেষবার এসেছিলেন ক্রিকেটার হয়ে, মেরেছিলেন এই ওল্ড ট্রাফোর্ডেই দুর্দান্ত সেঞ্চুরি। তবে এবার পরিচয়টা ভিন্ন। দীর্ঘদিন পর ফিরে এসে তামিম শোনালেন নিজের অনুভূতি। আমার মনে হয় ওই ম্যাচের পর এটাই প্রথম আমার ফেরত আসা। তো অবশ্যই একটা ভালো মেমোরিজ তো অবশ্যই আছে, বাট এখন আপনি যেটা রাইটলি মেনশন যে মাই রোল ইজ ভেরি ডিফারেন্ট। তো আমি আসছি মেয়েদেরকে সাপোর্ট করার জন্য, আমার তরফ থেকে যতটুকু করা সম্ভব তাই করব। খুব অল্প সময়ে দেশের ক্রিকেটের উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন তামিম ইকবাল। তবে তিনি মনে করছেন এর শুরুটা হওয়া উচিত ছিল বেশ আগে। এগুলো আমাদের ক্রিকেটে আরও অনেক আগে থেকে আসা উচিত ছিল, বিকজ আপনি যদি ওয়ার্ল্ড ক্রিকেটে দেখেন, টেকনোলজি ওয়াইজে ওয়ার্ল্ড ক্রিকেট এখন অনেক আগে বাংলাদেশের থেকে। তো এটার অনেক ক্রেডিটটা ফাহিম ভাইয়ের কাছে যেতে হবে, বিকজ ফাহিম ভাইয়েরও এটার ইচ্ছা অনেক বেশি ছিল। উনি এই জিনিসটা পুরোটা টেক কেয়ার করতেছেন, আমি জাস্ট দেয়ার টু সাপোর্ট হিম এই বিষয়। সো এটা ইট ইজ এ নেসেসিটি। আমার কাছে মনে হয় বিসিবির জন্য ইট ইজ এ নেসেসিটি। অ্যান্ড এটা করলে হবে কি, প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা বাচ্চাদেরকে যদি তাদের কোনো অ্যাকশন থেকে নিয়ে অন্য কোনো কিছুতে যদি কোনো সমস্যা থাকে, আমরা খুব তাড়াতাড়ি আইডেন্টিফাই করতে পারবো। সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের টেস্ট খেলার গুঞ্জন নিয়েও মুখ খুলেছেন তামিম, দিয়েছেন আশার বাণী। হ্যাঁ, আমরা যোগাযোগে আছি, আমিও নিজেও যোগাযোগ করছি। সো এটা নিয়ে আমরা একটা আলোচনায় আছি। আনটিল আনলেস কোনো কিছু ফাইনাল না হওয়া পর্যন্ত কিছু বলা উচিত না। আমরা কি আশা করতে পারি না? চেষ্টা করছি, আমরা আলোচনা করছি, দেখা যাক। এদিন কোয়াব সভাপতি মোহাম্মদ মিথুনকে নিয়েই তামিম এসেছেন ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে। তামিমের কাছে জানতে চাওয়া হয় নারী ক্রিকেটের উন্নতিতে নারী বিপিএল নিয়েও কি রয়েছে পরিকল্পনা। দেখেন, এখন আপাতত আমি মেন্স বিপিএলটাই করবো কি করবো না এটা শিওর না, বিকজ আমি বলেছি যে যদি করি তাহলে সুন্দরভাবে করবো, আর যদি না করি তাহলে করবোই না। সো নারীটাও এক্স্যাক্টলি সেম। আমি যদি সব কিছু ঠিকভাবে গুছাইতে পারি, সব কিছু ভালোভাবে করতে পারি, তাহলে হবে, আর না হলে এটা পরবর্তীতে হবে। বাট ফিউচারে এটা নিয়ে অবশ্যই প্ল্যান আছে। ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ড থেকে রেদওয়ান শাওন, স্টার প্লে, ম্যানচেস্টার। খেলাও থামবে না, খবরও না। প্রতিদিন বিশ্বকাপের দুপুর 1টা, রাত 8টা এবং রাত 11টায় স্টার প্লের বিশেষ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন।